الإسلام دينا. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام: علماء أمتي كأنبياء بني إسرائيل، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس, मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम, আজিজ তুলাবা, সমবেত বেরাদারান ইসলাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম, আপনাদের সামনে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগীর করণীয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেছেন। আমার পরেও আপনারা আলোচনা শুনবেন। কয়েকটি কথা আপনাদের সামনে বলার উদ্দেশ্যে আমি আপনাদের এখানে দাঁড়িয়েছি। কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি। এক নম্বর হলো আমাদের পরিচয়, আমরা কারা। গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চায়, পৃথিবীর জমিনে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান মানুষ গড়ার কারিগর, যেই প্রতিষ্ঠান রাত্র দিন 24 ঘন্টা শিক্ষক ছাত্রদের পেছনে মেহনত করে, সেই প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা রাত্রের বেলাও ছুটি নাই, দিনেও ছুটি নাই। 24 ঘন্টা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ার জন্য, একজন মানুষকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য তার পেছনে যে ধরনের খাটখাটনি করা প্রয়োজন, একমাত্র কওমি মাদ্রাসা রাত্র দিন 24 ঘন্টা সার্ভিস দেয়। যত শিক্ষা প্রতিষ্ঠান, কেজি বলেন, কিন্ডারগার্টেন বলেন, প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো পার্ট টাইম। কোন ছাত্র তরবিয়তের ব্যাপারে কোনো প্রকার কোনো খেয়াল নাই। একমাত্র কওমি মাদ্রাসা ছাত্রকে পড়াইবার সাথে সাথে তার তরবিয়ত দেওয়া হয়। আমরা মানুষকে মানুষ বানাই, চুপ ডাকাত বানাই না। অল বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। এই 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে সরকারি কোনো বাজেট ছাড়া, সরকারি কোনো বরাদ্দ ছাড়া। মানুষের কাছ থেকে মুষ্টির চাউল উঠে, মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা চাঁদা নিয়ে আমরা মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসাগুলো থেকে হাফিজ হুজুর তৈরি করেছি। মাদ্রাসা থেকে আমরা আল্লামা আহমদ শফি তৈরি করেছি। মাদ্রাসা থেকে মুফতি ফজলুল হক আমিনী তৈরি করেছি। মাদ্রাসা থেকে পীর নেসারউদ্দিন তৈরি করেছি। মাদ্রাসা থেকে শাইখুল হাদিস তৈরি করেছি। মাদ্রাসা থেকে বেগম পাড়ায় বাড়ি বানানোর লোক তৈরি করি নাই। মাদ্রাসা থেকে দেশের সম্পদকে আত্মসাৎকারী তৈরি করে নাই। আমরা আমাদের মাদ্রাসাগুলো থেকে আজ পর্যন্ত কাউয়া কাদের তৈরি করি নাই।
আমরা আমার মাদ্রাসা থেকে আল্লাহর ওলি তৈরি করেছি, গাউস কুতুব তৈরি করেছি। আমার বন্ধুগণ 24 ঘন্টা মাদ্রাসায় সার্ভিস দেয়। আজকে গোটা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান, কেজি বলেন, কিন্ডারগার্টেন বলেন, প্রাইমারি বলেন, ছোট বাচ্চাকে নার্সারিতে ভর্তি করেছেন, সেই বাচ্চা যদি তার মা বাপ, তার অভিভাবক বাড়তি কিছু শিক্ষা দিতে চায়, তার স্কুলের, তার ক্লাসের কোন শিক্ষকের কাছে যদি আধা ঘন্টা সময় অনুরোধ করে যে আপনি আমার বাচ্চাটাকে একটু বসবেন, ক খ গ ঘ পড়াবেন, ABCD তাকে একটু দেখাবেন, তাইলে প্রাইভেট টিউশন ফি গুনতে হয়। অল বাংলাদেশের কওমি মাদ্রাসা মাগরিবের পরও ক্লাস করে, এশার পরও ক্লাস করে, ফজরের আগেও ক্লাস করে। ছাত্র ঘুমাইছে, উস্তাদ ছাত্রের পাশে ঘুমায়, ঘুমের মধ্যে ছাত্রের খেয়াল রাখে। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না কওমি মাদ্রাসা কোন শিক্ষক 1 টাকা প্রাইভেট টিউশন ফি গ্রহণ করেছেন। 2 নম্বর কথা বলতে চাই, কওমি মাদ্রাসার হুজুররা কত বছর বয়সে রিটায়ার করে? বলেন, কিছু আপনারা বলেন আর কিছু আমি বলি। কওমি মাদ্রাসায় যারা পড়ায় তারা কত বছর বয়সে রিটায়ার করে? জি, হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি কত বছর বয়সে রিটায়ার করেছেন? মাহমুদ হাসান দেওবন্দি কত বছর বয়সে রিটায়ার করেছেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কত বছর বয়সে রিটায়ার করেছেন? শামসুল হক ফরিদপুরি কত বছর বয়সে রিটায়ার করেছেন? সারা জীবন মাদ্রাসায় লেখাপড়া করে, লেখাপড়ার থেকে ফারেক হওয়ার পরে মাদ্রাসায় খেদমত শুরু করে দিয়েছেন। আজীবন মৃত্যু পর্যন্ত মাদ্রাসার ডিউটি পালন করেছেন, একদিনের জন্য রিটায়ার করে নাই। পেনশন কি জিনিস কওমি মাদ্রাসাওয়ালা জানে না। 4 নম্বর, আমার বাংলাদেশের বড় বড় লিডার, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, মানুষ যখন ইন্তেকাল করে তখন আমরা রেডিও টিভিতে ঘোষণা শুনি এবং মন্ত্রী ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, নেতা কর্মীদের জন্য উন্মুক্ত। সকাল 8টার সময় সংসদ প্লাজায় জানাজা হবে, দ্বিতীয় জানাজা বাইতুল মুকাররমের সামনে বা দলীয় অফিসের সামনে হবে। এরপরে তাকে হেলিকপ্টার যুগে অথবা অ্যাম্বুলেন্স যুগে তার দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে। পারিবারিক ভাবে দেশের গ্রামের স্কুল মাঠে তার জানাজা হবে, পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। একমাত্র প্ল্যাটফর্ম কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসার আজীবন ছাত্রর পেছনে শিক্ষক মেহনত করার পরে, এলেমের খেদমত করার পরে, খানকার খেদমত করার পরে, দ্বীনি কাজে ব্যস্ত থাকার পরে শেষ নিঃশ্বাস মাদ্রাসায় ত্যাগ করেছেন, লাশ কওমি মাদ্রাসায়। কোথায় দাফন করা হয়েছে? হাফিজুরকে কোথায় দাফন করা হয়েছে? মাদ্রাসায়। আল্লামা আহমদ শফি দাফন করেছেন মাদ্রাসায়, কাসিম নানুতুবি মাদ্রাসায়, আমার শেখ কাশমীরি মাদ্রাসায়, আশরাফ আলী কালমি মাদ্রাসায়, হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায়, মাহমুদ হাসান দেওবন্দি মাদ্রাসায়, রশিদ আহমদ গঙ্গোহী মাদ্রাসায়, শাইখুল হাদিস মাদ্রাসায়, আল্লামা আহমদ শফি মাদ্রাসায়, জুনায়েদ বরনগরী মাদ্রাসায়, নূর হোসেন কাসমি মাদ্রাসায়। আমাদের বুজুর্গান দিন আজীবন তিনি এলেমের খেদমত করার পরে শেষ পর্যন্ত লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। আজকে আমাদেরকে যারা বাঁকা চোখে দেখে তাদেরকে বলতে চাই, 2 বছর শেখ হাসিনার মেহমানখানায় ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। প্রত্যেক দিন আমাকে যত গ্রুপে জিজ্ঞাসাবাদ করত, সর্বপ্রথম যে গাড়িটা ছিল সেটা ছিল হাফিজুর ছিল রাজাকারের কমান্ডার, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ছিল রাজাকার, আর তুই হইলে রাজাকারের গরের রাজাকার, পাকিস্তানি রাজাকার। আমাদেরকে দেখলে উঠতে বলতে টুপিদারওয়ালা কওমি মাদ্রাসাওয়ালাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছেন, আমি জিজ্ঞেস করতে চাই আজকে তোমরা গেছো কোথায়? পরিষ্কার ভাষায় বলছি, আমেরিকা সফর করেছি,
কানাডায় গিয়েছি বারবার, ইউরোপে গিয়েছি বারবার, ইংল্যান্ডে গিয়েছি বারবার, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে গিয়েছি, পশ্চিমা দুনিয়া পুরাটা সফর করেছি, প্রত্যেকটা পৃথিবী ভ্রমণ করি। আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তানে যাই নাই, ভবিষ্যতে যাবো কিনা সন্দেহ। তার কারণ হলো পাকিস্তানের বর্ডারের সাথে আমার বাংলাদেশের বর্ডারের অ্যাটাচ কোনো পথ নাই, যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পাকিস্তানি রাজাকার যারা বলছো, পরিষ্কার ভাষায় জেনে রাখো, আমরা পাকিস্তানি রাজাকার নয়। তোমরা আজকে পেছনের দরজা দিয়ে বের হয়ে ভারতের কোলে যায় বসেছো, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। ভারতীয় পাকিস্তানি রাজাকার যাদেরকে বলছো, তারা হলো দেশপ্রেমিক। তাদের দ্বারা দেশের কোনো ক্ষতির আশঙ্কা নাই, তাদের দ্বারা দেশ হুমকির সম্মুখীন নয়। তোমরা যারা ভারতীয় রাজাকার, তোমাদের দ্বারা পদে পদে আমার বাংলাদেশের ইসলাম আর বাংলাদেশ হুমকির সম্মুখীন। তোমরা সেখানে বসে ষড়যন্ত্র কম করতেছ না, কথা কথাই বলতা পালাবো না। কোথায় 15 বছর বক্তৃতায় দাঁড়ায় বলছ খেলা হবে। পরিষ্কার ভাষায় বলছি খেলা হবে। যারা বলতা, যখন তোমরা স্লোগান দিয়েছ তখন আমরা খেলার মাঠে ছিলাম। এই 15 বছরের ভিতরে আমরা সাতপা চত্বরেও ছিলাম, 15 বছরের ভিতরে ঢাকা গ্রামও ছিলাম, 15 বছরের ভিতরে রাজপথে মিটিং ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম। তোমরা খেলার কথা বলেছ, আমরা খেলার মাঠে ছিলাম। জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় যেই শক্তিতে কথা বলেছি, জেল থেকে বের হইয়া সেই ভাষায় সেই শক্তি দিয়ে কথা বলি। আমরা খেলার মাঠে ছিলাম, খেলার মাঠ থেকে একদিন এদিক সেদিক যাই নাই। কিন্তু চূড়ান্ত খেলা আমরা মনে করেছিলাম তোমাদের সাথে খেলবো, কারণ তোমরা 15 বছর পর্যন্ত খেলছো। পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, তাদের শক্তিতে তোমাদের দলীয় কোনো শক্তি নাই। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, পুলিশ রাষ্ট্র তোমাদের সাথে নাই। আসো আবার দেশের চূড়ান্ত খেলা হবে। ইতিহাস তোমরা বলে দিয়েছো, জাতিকে আমাদের ইতিহাস স্মরণ করতে তোমরা দেও নাই, ইতিহাসকে তোমরা বিকৃত করেছো। জেনে রাখো, ভারত যখন পরাশক্তি ইংরেজ ক্ষমতা যখন দখল করে নিয়েছিল, এই দেশে রাজনৈতিক দলের অভাব ছিল না, লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না। কোন নেতা, কোন লিডার, কোন রাজনৈতিক দলের সভাপতি, সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ করার সাহস পায় নাই। ইংরেজের বিরুদ্ধে যদি সর্বপ্রথম বুক টান করে দাঁড়ে, ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ঘোষণা যদি দিয়ে রাখে, একজন মৌলবী দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। আমরা সেই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বংশধর। আমরা তার উত্তরসূরি দিল্লির জামি মসজিদের মিম্বরে দাঁড়ায়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা দারুল হরবের কবলিত হয়ে গেছো, তোমরা তোমাদের রাষ্ট্র দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ। এই দেশকে স্বাধীন করার জন্য তোমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়ার পরে ইংরেজ থেকে এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত আমরা দিয়েছি। 3.5 লক্ষ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মারা হয়েছে। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। মাদ্রাসাগুলিকে ভেঙে চুরমার করে দিয়েছেন। কিন্তু একদিনের জন্য উলামায়ে কেরাম ঘরে বসে থাকে নাই, পরে 300 বছর লড়াই করে ইংরেজ থেকে এই দেশকে মুক্ত আমরা করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার জাফর আহমদ উসমানী, আমার শিবলি আহমদ উসমানী পাকিস্তানের পতাকা যদি উত্তোলন না করত, মাহমুদ হোসেন দেওবন্দি রেশমি আন্দোলন যদি না করত, হুসাইন আহমদ মাদানী করাচিতে 144 দ্বারা বন্ধ করে যদি বক্তব্য না রাখতেন, দেশ স্বাধীন হতো না, ফলশ্রুতিতে বাংলাদেশ হতো।
আমার কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ইতিহাস ভালো করে মনে রাখতে হবে। আমরা দেশ জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, পাকিস্তানের অংশ, আমরা পাকিস্তানের অংশ কি জন্য হলাম বলেন? আমরা হিন্দুস্তান না হয়ে পাকিস্তানের অংশ হলাম কেন? আমার পার্শ্ববর্তী জায়গা ত্রিপুরা তা হিন্দুস্তানের অংশ হলো, আমার পার্শ্ববর্তী আসাম হিন্দুস্তানের অংশ হলো, কিন্তু আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? আমরা মেজরিটি মুসলমান হওয়ার কারণে পাকিস্তানের অংশ হয়েছিলাম। 1947 সালে যদি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা মেজরিটি মুসলমান হিসাবে যদি পাকিস্তানের অংশ না হতাম, আমাদের দেশটা যদি পূর্ব পাকিস্তান না হতো, তাইলে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করতে কখনো সম্ভব ছিল না। যদি বিশ্বাস না হয় কাশ্মীরের দিকে তাকায় দেখো, 70 বছর কাশ্মীর রক্ত দিচ্ছে, স্বাধীনতা অর্জন করতে পারেনি। 40 বছর যাবৎ আসাম রক্ত দিচ্ছে, ত্রিপুরা 40 বছর যাবৎ রক্ত দিচ্ছে, মণিপুর 40 বছর যাবৎ রক্ত দিচ্ছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা যদি মেজরিটি মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ না হতাম, পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও 70 বছর লড়াই করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। স্বাধীনতার মূলে হলো আমরা মেজরিটি মুসলমান। যারা মধ্যে কথাবার্তা কয় না, মনে করেন হে বলে লোক। স্বাধীনতার বলে হলো আমরা মেজরিটি মুসলমান, দেশ ইসলামের নামের মেজরিটি মুসলমান হিসাবে স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা বলেন? এরপরে যখন পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের উপরে নির্যাতন শুরু করে দিয়েছেন, তাদের অধিকারের উপর হস্তক্ষেপ করতে শুরু করে দিয়েছেন, পূর্ব পাকিস্তানের সম্পদ যখন লুণ্ঠন করতে শুরু করে দিয়েছেন, তখন এই দেশের 7.5 কোটি মানুষ পাকিস্তানের সেই জালেমদের বিরুদ্ধে মুসলিম হিসাবে 1971 অস্ত্র ধরে তারপরে দেশকে আমরা স্বাধীন করেছি। আজকের জনসমক্ষে পরিষ্কার ভাষায় বলতে চাই, 71-এর স্বাধীনতা যুদ্ধ কোন এক দলের ক্রেডিট নয়, সারা বাংলাদেশের 7.5 কোটি মানুষের ক্রেডিট। একক কোন নেতার ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালি মুক্তিযুদ্ধের ক্রেডিট। আমরা 71-এ স্বাধীনতা অর্জন করেছি, এরপর থেকে দেশ গড়ার কাজকে আমরা নাই। কথা বলেন, আমরা নাই। গত ব্রিটিশ সরকার যখন ক্ষমতায় এসেছে, 15টা বছর পর্যন্ত দিন ভোট রাত্রি করে ভোটবিহীন সরকার কায়েম করে জগদ্দল পাথরের মতো জুলুম নির্যাতন করে মানুষকে জিম্মি করে গোটা দেশটাকে কারাগারে পরিণত করে তারা যখন ক্ষমতায় বসেছিল, আমরা 15 বছর লড়াই করেছি। আজকে বিএনপি বলবেন আপনি নির্যাতিত হয়েছেন, জামাত বলবেন আপনারা নির্যাতিত হয়েছেন, আপনাদের নির্যাতনকে শ্রদ্ধা জানায় আপনাদের দুঃখে দুঃখী হয়ে বলতে চাই, আপনারা নির্যাতিত হয়েছেন। হাজার হাজার নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনাদেরকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, আপনাদেরকে আক্রমণ করা হয়েছে, হাজার হাজার নেতা কর্মীকে জেলের ভিতরে ঢুকানো হয়েছে। আপনাদের 15 বছরের সমস্ত নির্যাতন একত্রিত করে দেখেন, আমার শাপলা চত্বরে এক রাত্রির সমান হবে না। শাপলা চত্বরে আমরা এক সাগর রক্ত দিয়েছি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 15 জন, হাটাজারিতে 60 জন পাখির মতো গুলি করে হত্যা করেছে। হাজার হাজার 21,000 নেতা কর্মী আলেম দিনদার মানুষকে বছরের পর বছর বিনা বিচারে কারাগারে বন্দী করে রেখেছেন, জেল থেকে বের হয়েছি। তারপরে নির্যাতন কর্মই নির্যাতন আমাদের উপর দিয়ে চলছে। যখন 2024 সালে ছাত্ররা যখন ময়দানে নেমেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ফেরাউনকে মুসা আলাইহিস সালামের লাঠির দ্বারা ধরে নাই, দড়ি তরসি ফাঁড়ির দ্বারা, নমরুদকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা ধরে নাই, দরসি ল্যাংড়া মশার দ্বারা, আব্রাহা বাদশাকে আমেরিকান মানুষের দ্বারা, আব্দুল মুত্তালিবের বাহিনীর দ্বারা ধরে নাই, দরসি আবাবিল পাখির দ্বারা। এই জামাত, এই হেফাজত ইসলাম, এই বিএনপি, তারা চুপ থাক, আমি ছাত্রদের দ্বারা ধরব। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যখন আমাকে নামছেন, আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের কি কোথার প্রয়োজন? আমরা কি চাকরি নেই? আমরা চাকরির জন্য কোথাও দরখাস্ত করি? আমাদের কোথার কোনো প্রয়োজন? কোথা আমাদের দরকার?
আমাদের ওঠার দরকার নাই। আমরা চাকরির জন্য লড়াই করি না, চাকরির জন্য কোথাও দরখাস্ত করি না, আমরা চাকরি দিতে চাই না। আমাদের মাদ্রাসার মসনদ, আমাদের খানকার মসনদ, আমাদের মসজিদের হুজরা বঙ্গভবনের চাইতে আমাদের কাছে বেশি আরামদায়ক। তার কারণ হলো এলাকার ভিত্তিক কোনো মানুষের যদি নতুন গাছের ফলটা পাকে, আমাদের কিন্তু খাওয়া না। নতুন মুরগি ডিম পারলে কি মেম্বার চেয়ারম্যানরা খাওয়ায় না আমাদের? জি, বাসার মধ্যে যদি ভালো বাজারটা করে পুষ্করির থেকে ভালো মাছটা যদি ধরা পড়ে, তাইলে সর্বপ্রথম খাওয়া দাওয়া করে। জি, আমাদের সুখ শান্তির অভাব নাই, আমাদের আরাম আয়েশের অভাব নাই, আমাদের ইজ্জতের সম্মানের অভাব নাই। সুতরাং আমরা চাকরির তোয়াক্কা করি না, মন্ত্রী মিনিস্টারের তোয়াক্কা করি না। আমরা আমাদের অবস্থানে আসি, আমরা সেই অবস্থানেই থাকতে চাই। যখন ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা কুটার জন্য যখন মাঠে নামছেন আন্দোলনের ময়দানে, তখনই পেশির সরকার ছাত্রদের বুক লক্ষ্য করে যখন গুলি চালাতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা নুরানি মক্তব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত একজন করে বসে থাকে নাই, রাস্তায় নেমে আসছে। 2024-এর সরকার প্রথম আন্দোলনে আমরা মাঠে দেখে আমাদের 84 জন শাহাদাত বরণ করেছে। আমরা একটু পিছিয়ে আসি, তাহলে আমাদের ছাগলের 3 বাচ্চার মতো মনে করেন কি হিসাবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের লক্ষ্যের উপর দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসেছেন, আমরাও আপনি বসাইছি। ডক্টর ইউনূস সাহেব নিজের বাড়ি করে আমাদের ছাগলের 3 বাচ্চা মনে করবেন না। দেশ যখন গঠন করার ফল আসছে, রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসতে শুরু করেছেন, আমার দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলেছেন, একজনকে ঢুকতে দেওয়া যাবে না, দুজনকে ঢুকতে দেওয়া যাবে না, রাস্তা ব্লক করো, বর্ডার ব্লক করো, একজনকে ঢুকতে দেওয়া যাবে না। যখন পুশব্যাক করতে শুরু করে দিয়েছেন, আমরা বাইতুল মুকাররমের সঙ্গে দাঁড়িয়ে বলছি, আগামী 12 ঘন্টার ভিতরে যারা রোহিঙ্গারা আসতে চায়, বার্মা থেকে, আরাকান থেকে যারা আসতে চায়, বর্ডার ওপেন করে দেওয়া হোক, তাদেরকে আসতে দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী, যদি আপনি ক্ষমতা না দেখে তাদের ভরণ পোষণে, আমরা তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করব। গ্রামের পক্ষ থেকে যখন সেই ঘোষণা দেওয়া হয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি রাত্রের বেলায় প্রধানমন্ত্রীর কানে বাড়ি ঢুকছে। তিনি তখন ঘোষণা দিয়েছেন, তাদেরকে আসতে দাও। পরিষ্কার ভাষায় বলছি, তারা যখন বাংলাদেশে আসছেন, আসার পরে তাদের মাথা গুজাইবার জায়গা ছিল না, তাদের পেটে, তাদের মুখে একটু আহার গুছাইবার জায়গা ছিল না, তাদেরকে 5 টাকা দেওয়ার কেউ ছিল না। কারণ আপনারা যারা সরকার ছিলেন, যারা বেসরকারি সংস্থাগুলি আছেন, আপনারা থাকে আছেন জাতিসংঘের দিকে, আপনারা থাকে আছেন বিদেশি সাহায্যের দিকে। সাহায্য আসবে, 4 ভাগের 3 ভাগ লুটপাট করবেন, আর 1 ভাগ হয়তো তাদের পেছনে খরচ করবেন। সেই লুটপাটের আশায় আপনারা ছিলেন। কিন্তু আমার বাংলাদেশের তৃণমূল পর্যায়ের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা পরের দিন থেকে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের জন্য আহার বস্ত্রের ব্যবস্থা শুরু করে নাই, তাদের ধর্মীয় তাহজিব তামাদ্দুন টিকিয়ে রাখার জন্য মসজিদ মাদ্রাসার ব্যবস্থা করেছেন। রোহিঙ্গাদের খিদমত সর্বপ্রথম করেছি আমরা। আসলে 2024 শেষ কথা বলতে চাই। 2024-এর 5ই আগস্ট দেশ যখন স্বাধীন হয়েছে, দেশের সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সকলের কোনো খোঁজখবর না নিয়ে তাদের সবাইকে ইতিম করে যখন পেছনের দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন। পুলিশ বাহিনী যখন বলছে, আমরা তো আওয়ামী লীগের চাকরি করতাম, আমরা হলাম আওয়ামী লীগ, সুতরাং আমরা এখন আর পুলিশ লীগ ছিলাম, আমরা এখন আর পুলিশের চাকরি যোগদান করবো না। তারা যখন অব্যাহতি দিয়েছেন, রূপ, ঘাট, গ্রামগঞ্জ সব জায়গায় যখন পুলিশ নাই, যখন আওয়ামী দোসররা অকারেন্ট ঘটাইতে শুরু করে দিয়েছেন, তখন বাংলাদেশের গ্রামে গঞ্জের রূপ, ঘাট, বাজার, বন্দর পাহারাদারিতে যখন ছাত্ররা নেমেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাহারাদারির ব্যবস্থা করেছে। বাংলাদেশের রাজপথগুলি যখন যানজটের মুক্ত হয়েছে, ট্রাফিক যখন কোথাও ছিল না, স্কুল কলেজের ছাত্রদের পাশাপাশি আমার কওমি মাদ্রাসার ছাত্ররা পাহারাদারির ব্যবস্থা করেছে। শুধু তাই না, দেশের সরকারের প্রধানমন্ত্রী যায় বসছেন মুদির কোলে, কোথায়? সেখানে বসে সর্বপ্রথম তার কাছে যে কার্ডটা ছিল, সেই কার্ডটা ছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতনের দোয়া তুলে গোলাপ পানিতে মাছ শিকার করবে, সংখ্যালঘুদেরকে রাস্তায় নামাই দিয়েছেন, মিছিল মিটিং শুরু করে দিয়েছেন, তাদের উপর নির্যাতন হচ্ছে। যেদিন আমরা এই কথা শুনতে পারলাম, ওই দিন থেকে গোটা বাংলাদেশ হেফাজত ইসলাম ঘোষণা দিয়েছে, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক, মসজিদের ইমাম যা যেখানে আছেন, হিন্দুদের বাড়িঘর, তাদের স্থাপনা, তাদের মন্দির পাহারা দিতে হবে। আমরা তাদেরকে পাহারাদারি করে তাদের শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করেছি।
তাই না? ভারত থেকে যখন ষড়যন্ত্র করে বাদ করে দিয়ে যখন আমার চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে যখন বন্যার পানি ছেড়ে দিয়ে যখন সেখানকার মানুষকে পানিতে ডুবে মারার পরিকল্পনা যখন শেখ হাসিনার মুজিবিরে করেছে, তখন তাদের পাশে সর্বপ্রথম যারা দাঁড়িয়েছেন তারা হলো কওমি মাদ্রাসার ওলামায়ে। আজকে ষড়যন্ত্র করে ভারত থেকে ষড়যন্ত্রমূলক আমার দেশে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছে, আমরা সেইগুলিকে নস্যাৎ করে দিয়েছি। আজকে সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীকে দিয়া কু করতে চেয়েছে, আমরা সেইগুলিকে নস্যাৎ করে দিয়েছি। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত উঠায়া তারপরে যখন বাংলাদেশে যখন তারা ইন করতে চায়, যখন দেশের গোলাপানিতে মাছ শিকার করতে চায়, গত 10 তারিখে ঘোষণা করেছিল রাজপথ তারা দখল করবে, বাড়ি সালাম দিয়া তাদের কাউকে কোথাও পাওয়া যাবে নাই। রাজপথ আমরা দখল করে দিয়েছি, রাত্র দিন সকাল সন্ধ্যা আন্দোলন সংগ্রামে সবসময় আমরা আসি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় তাকে 3 মাস সহযোগিতা করে আসছি, সামনে যতদিন থাকবে আমরা সহযোগিতা করব। তবে একটি কথা বলতে চাই যে এই সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে মুছে ফেলেছিল। অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন করেছেন সংবিধান প্রণয়নের জন্য, সেই সংবিধানে সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। 2 নম্বর কথা বলতে চাই, সাংবিধানিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোন কিছু সংবিধানের কোন অক্ষরে থাকতে পারবে না। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? 2 নম্বর সবচেয়ে বড় হাতিয়ার ছিল ব্রিটিশ সরকারের এই দেশকে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে মুছে ফেলা, যার ফলশ্রুতিতে স্কুল থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল করে স্কুলে ধর্মীয় কোনো শিক্ষক রাখা হয় না, ধর্মীয় শিক্ষার পরীক্ষা পর্যন্ত বাতিল করে শরীফ থেকে শরীফার কাহিনী, রামায়ণের ইচ্ছা, মনুস্মৃতি ভারত থেকে তৈরি এই ধরনের শিক্ষা কারিকুলাম, নাস্তিকতাবাদের শিক্ষা, সমকামিতাকে বৈধতা দেওয়া গভীর পায়তারা যারা করেছিল, আজকে তারা বিদায় হয়েছে। আমাদের বক্তব্যের উপর দ্বারা আপনার ক্ষমতায় আসেন, শিক্ষা কমিশন গঠন করেছেন ডক্টর ইউনূস সাহেব। আপনি বাংলাদেশের কোনো মৌলবীকে দেখলেন না, শুধু তাই না, আপনার সাথে যে একজন মৌলবী আছে তাকেও আপনি একটু জিজ্ঞাসা করলেন না। এখন রাখি আমরা যখন প্রতিবাদ করেছি তখন আপনি শিক্ষা কমিশনকে গঠন করেছেন, আবার এখন শুনতেছি নতুন শিক্ষা কমিশন গঠন করতেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, শিক্ষা জাতির মেরুদণ্ড। 90% মুসলমানের দেশে ইসলামী শিক্ষার জন্য হেফাজত ইসলাম আল্লাহ মাহমুদ শফি গঠন করেছিলেন। মুফতি ফজলুল কামিল রহমতুল্লাহি আলাইহি 4 এপ্রিল হরতাল পালন করতেছিলেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাই, তাদেরকে আমরা দিন শিক্ষা দিতে চাই। সুতরাং বাংলাদেশে শিক্ষা কমিশন গঠন করবেন। সেই শিক্ষা কমিশনে 1 নম্বর আমাদের দাবি হলো অন্তত কমপক্ষে বিজ্ঞ 2 জন আলেমকে শিক্ষা কমিশনে স্থান দিতে হবে। শিক্ষার সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। বিসমিল্লাহ ফাতহুল করিম ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।